বাইডেনের ইমিগ্রেশন নীতি এবং এই যে অবারিত লোক যে আসতে দেওয়া ইত্যাদি নিয়ে বাইডেনের উপরে তারা অসন্তুষ্ট। তারা মনে করছেন বাইডেনের চাইতে ট্রাম্প অনেক বেশি কঠোর ছিলেন ব্যাপারে। ট্রাম্প বলছিলেন তিনি ক্ষমতা আসলে 10 মিলিয়ন মানুষকে ডিপোর্ট করবেন। তার বিপরীতে এসে পাল্টা ট্রাম্প কার্ড খেললেন কিনা প্রেসিডেন্ট বাইডেন, যে তিনি 1/2 মিলিয়ন মানুষকে বৈধতা দিয়ে দিলেন। নির্বাচনের ঠিক আগে আগে যখন এই ধরনের ঘোষণাগুলো দেয়া হয়, সেটি কি আসলে তার ভোট ব্যাংক বাড়াবে কিনা? সে 500,000 মানুষ তো বাইডেনের প্রতি সিম্প্যাথি দেখাবে এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেহেতু উপকৃত হবে, তারা তো নিশ্চয় ভোটের রাজনীতিতে একটা প্রভাব তৈরি করবেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাইব সেটি হলো, গতকালকেই প্রেসিডেন্ট জো বাইডেন তার এক্সিকিউটিভ অর্ডারে 500,000 মানুষকে, যারা বৈবাহিক সূত্রে 10 বছর ধরে আমেরিকা অবস্থান করছেন, তাদেরকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু ট্রাম্প এই রিঅ্যাকশনটা দিয়েছেন। আপনি প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণাকে কিভাবে দেখছেন? এটা একটা পজিটিভ ঘোষণা এবং এটা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তার পক্ষে সমর্থন নিশ্চয়ই বাড়ানোর জন্য, বিশেষ করে ল্যাটিনোদের ভিতরে এবং তৃতীয় বিশ্বতে, মূলত দক্ষিণ আমেরিকা থেকে যারা আসে তাদের ভিতরে। এই যে 5 লক্ষ লোকের কথা বললেন, স্পাউস, স্বামী বা স্ত্রী, এটা হচ্ছে যারা কমপক্ষে 10 বছর যুক্তরাষ্ট্রে আছে কিন্তু তাদের হাজবেন্ড বা স্ত্রী যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা। বৈধ বাসিন্দাদের অবৈধভাবে বসবাসকারী কমপক্ষে 10 বছর পর্যন্ত এই দেশে বসবাসকারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই ধরনেরই আর একটা, তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ওবামার আমলে করা হয়েছিল ডাকা, সেটা হচ্ছে ডিমার্সদের কিজন, সেটা হচ্ছে শিশু এবং কিশোর অবস্থা যারা মা বাবার সাথে যুক্তরাষ্ট্রে এসেছিল, তাদের অবৈধ স্ট্যাটাস তাৎক্ষণিকভাবে চেঞ্জ না করে দিয়ে তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা দেওয়া এবং কাজ করার পারমিশন দেওয়া। এখনো পর্যন্ত তাদের নিয়ে টানা হেঁচড়া চলছে, কিন্তু কথা হচ্ছে সেইটা একটা বিরাট, তাতে বিপুল সংখ্যক লোক, সম্ভবত 1 মিলিয়নের বেশি উপকৃত হয়েছিল। এইটাও তাই, এইটা এই 500,000 5 লক্ষ লোক উপকৃত হবে, এটা উল্লেখযোগ্য ঘোষণা। কিন্তু এইটাকে কেন্দ্র করেই কেবল তা না, মোটামুটি দক্ষিণ সীমান্তে দিয়ে গত 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত বিপুল হারে যে আশ্রয় প্রার্থী যুক্তরাষ্ট্রে আসে, সেই স্রোত গত কয়েক মাসে প্রচন্ডভাবে বেড়েছিল। সেটাকে ইস্যু করে, সেটাকে মূলধন করে, পুঁজি করে যুক্তরাষ্ট্রের জনগণকে খেপিয়ে দেওয়ার জন্য যে অবারিত হারে বিদেশিদেরকে, ইলিগাল লোকদেরকে যুক্তরাষ্ট্রে আসতে দেওয়া হচ্ছে, এইটা ট্রাম্প, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ব্যবহারের চেষ্টা করছেন। তিনি আর একটা কথা বলেছেন যেটা কোনো সত্যতা নেই, যেটা হচ্ছে কেবলমাত্র, এর আগে তিনি বলছিলেন মেক্সিকো থেকে বা দক্ষিণ আমেরিকার 2-4টি দেশ থেকে, এখন তিনি বলছেন পৃথিবীর সমস্ত দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে জেল খালি করে যুক্তরাষ্ট্রে সব ক্রিমিনালদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর আগে তিনি বলেছিলেন আগের নির্বাচনের সময় যে ধর্ষক, খুনি এবং অপরাধীদেরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ আমেরিকা, বিশেষ করে মেক্সিকো থেকে পাঠানো হচ্ছিল। তো এই হচ্ছে বক্তব্য, এটা নির্বাচনী প্রচারণা। কিন্তু দেখা যাচ্ছে যে এইটার গুরুত্ব আছে তার জন্য, কারণ যুক্তরাষ্ট্রের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ, বেশিরভাগ মেজরিটি বাইডেনের ইমিগ্রেশন নীতি এবং এই যে অবারিত লোক যে আসতে দেওয়া ইত্যাদি নিয়ে বাইডেনের উপরে তারা অসন্তুষ্ট। তারা মনে করছেন বাইডেনের চাইতে ট্রাম্প অনেক বেশি কঠোর ছিলেন ব্যাপারে। সাম্প্রতিককালে ইন্টারেস্টিং ব্যাপার, ট্রাম্পেরই আমলের একটা কড়াকড়ি করা সীমান্তে আসার ব্যাপারে, সেই কড়াকড়িটা আরোপের চেষ্টা করেছেন বাইডেন, এবং তিনি মাত্র সম্ভবত 2-1 সপ্তাহ আগে একটা নির্দেশ জারি করেছেন যে একটা সার্টেন নাম্বার ক্রস করলে কোনো 1 সপ্তাহে, তখন সেখানে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, যাতে অবারিতভাবে আসা বন্ধ রাখা হয়। আবার সেটা যখন ওই কোটার, ওই ফিগারের নিচে নামানো পর্যন্ত। ফলে কড়াকড়ি তিনি করার চেষ্টা করছেন এবং প্রচুর সংখ্যক লোককে ডিপোর্ট করা হচ্ছেও, কিন্তু এই ফিগারটি আরো বাড়ানোর জন্য চেষ্টা হচ্ছে। ফলে ওভারঅল যেটা ট্রাম্পের ব্যাপারটা গুরুত্ব দেব আমরা শুধুমাত্র এই কারণে যে জনগণের ভিতরে এটা সমর্থন সম্ভবত
ভালো পাবেন তিনি। আদারওয়াইজ এটা পিওর অ্যান্ড সিম্পল, তিনি অনেক অসত্যতার আশ্রয় নিয়েছেন এবং জো বাইডেন সম্পর্কে একজন ক্ষমতাসীন প্রেসিডেন্ট তাকে ক্রুকেড ইত্যাদি গালমন্দ অত্যন্ত মানে নিম্ন ভাষায় হীন ভাষায় তিনি গালমন্দ করে তার সম্পর্কে বলেছেন এবং বলেছেন তার দ্বারা যুক্তরাষ্ট্র প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত, এই দেশ ক্ষতিগ্রস্ত ইত্যাদি। আর তৃতীয় যুদ্ধ, বিশ্বযুদ্ধের ব্যাপার যেটা তিনি বলেছেন সেটা আরেক ব্যাপার। সেটা হচ্ছে মানে ইউক্রেনকে কেন্দ্র করে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের বেশ অনুরক্ত ব্যক্তি বলে ট্রাম্প অনেকে মনে করেন এবং সেই কারণে তিনি ক্ষমতা আসলে এটা ঠিক যে ইউক্রেনের যুদ্ধ তিনি দ্রুত থামিয়ে দেবেন, এই ব্যাপারে ভরসা করা যায়। কিন্তু ওইটাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা কোনো কোনো মহল থেকে প্রকাশ করা হচ্ছে। তার বক্তব্য দ্বারা সেই আশঙ্কাটাকে আরো প্রবলতর করা হলো। অর্থাৎ ট্রাম্প রাজনৈতিক সমাবেশে যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে রাজনীতি বেশি প্রাধান্য পাবে, তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু যদি আমরা ফ্যাক্টের কথা চিন্তা করি, সেটা হলো যে যখন ট্রাম্প বলছিলেন তিনি ক্ষমতা আসলে 10 মিলিয়ন মানুষকে ডিপোর্ট করবেন, তার বিপরীতে এসে পাল্টা ট্রাম্প কার্ড খেললেন কিনা প্রেসিডেন্ট বাইডেন, যে তিনি 1/2 মিলিয়ন মানুষকে বৈধতা দিয়ে দিলেন। অর্থাৎ ট্রাম্পের বিপরীতে গিয়ে তিনি উল্টো অবস্থান নিচ্ছেন কিনা। হ্যাঁ, এটা একটা একেবারে স্মল ফিগার, এরা অলরেডি যুক্তরাষ্ট্রের ভিতরে আছে। আর হচ্ছে যে উনি ডিপোর্ট করবেন বলেছেন, প্রতি মাসে 1 মিলিয়ন করে ডিপোর্ট করবেন, আমি যদি রং না হই। এইটা একটা আউটরেজিয়াস ফিগার, ওইটা করতে পারবেন কিনা। সেটা করতে হলে মানে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, সরকারের বাজেট অনেক বাড়াতে হবে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে অনেক বেশি লোকজন জনবল নিয়োগ করতে হবে এবং সেটার জন্য বাইডেন সেই চেষ্টা করেছিলেন মাত্র গত মাসের আগের মাসে, কিন্তু রিপাবলিকানরা সেনেটে এবং হাউসে কোথাও তাকে মানে অতিরিক্ত বাজেট দিতে রাজি হননি ওই কড়াকড়ি আরোপের ব্যাপারে তার সাথে। সেখানেও তারা পলিটিক্স করেছেন। ট্রাম্প বলেছিলেন যে এইটার বাইডেন যে সমস্ত তোমাদের থেকে চাচ্ছে এগুলো তাকে অ্যাপ্রুভ করবে না, করলে তার ক্রেডিটটা সে নিয়ে নেবে। ফলে সমালোচনা তিনি করছেন, কিন্তু বাইডেন যখন কিছু কড়াকড়ি আরোপ করতে চাচ্ছেন সেই ব্যাপারে আবার অসহযোগিতা করার জন্য তার দলকে নির্দেশ দিয়েছেন। এটা অন রেকর্ড, এটা এমন না যে গোপনে বলেছেন, এটা যে কোনো লোক গুগল করলেই দেখতে পারবেন তিনি কি বলেছেন। অর্থাৎ তিনি মুখে বলছেন, কিন্তু যখন বাইডেন সেটা কার্যত করতে চাইছেন সেখানে আবার বাধা তৈরি করছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মনির মুস্তফা আলী। আমরা একটু তার কাছে জানতে চাইবো, সেটা হলো আমরা কথা বলছিলাম বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারটি দিয়েছেন 500,000 মানুষকে বৈধতা দেয়ার, বৈবাহিক সূত্রে যারা 10 বছর ধরে আমেরিকা অবস্থান করছেন তাদের। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে এটা আসলে রাজনীতিতে বাইডেনকে কোনো সুবিধা দেবে কিনা, বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনের ঠিক আগে আগে যখন এই ধরনের ঘোষণাগুলো দেয়া হয় সেটি কি আসলে তার ভোট ব্যাংক বাড়াবে কিনা? ভোট ব্যাংক যেটা ট্রাম্প বলছে যে এদেরকে দিচ্ছে কারণ এদেরকে রেজিস্ট্রি করে এদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। আসলে ব্যাপারটা তো তা না, এরা তো ভোট দেওয়ার সুযোগ পাবে না, এদের সেই সিটিজেনশিপ না হওয়া পর্যন্ত এরা তো আর ভোটার হতে পারবে না। এটা তো আসলে ব্যাপারটা হলো ট্রাম্প তো সত্য কথা কখনো বলে না, তার তো প্রত্যেকটা কথার মধ্যে একটা মিথ্যা থেকে যায়। সেই মিথ্যাটা তার সাপোর্টাররা বুঝতে পারে না, নাকি আমি জানি না, তারা বুঝতে পেরেও কি বুঝতে চায় না সেটা আমি ঠিক জানি না। আপনি যে ওই যে বাইডেনের যে ইয়েটার কথা বললেন, মোহাম্মদুল্লাহ ভাই বললেন যেটা, যে সে বর্ডার কন্ট্রোল করার জন্য যে একটা লেজিসলেশন করতে চেয়েছিল সেটাকে সে বাধাগ্রস্ত করেছে। এটাকে আমরা কিন্তু বাইডেনের লেজিসলেশন হিসেবে যদি আইডেন্টিফাই, সেটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু হয়েছিল আপনার মানে কংগ্রেশনাল একটা হয়েছিল, একটা টিম হয়েছিল, যে টিমটা হয়েছিল কিছু সংখ্যক ডেমোক্র্যাট এবং কিছু সংখ্যক আপনার রিপাবলিকান, এবং তাদের সমঝোতায় কিন্তু এটা হয়েছিল। এবং যে সমস্ত রিপাবলিকানরা ওই কমিটিতে ছিল তারা কিন্তু মোটামুটি ভীষণভাবে কনজারভেটিভ, এবং তারা এটাকে অ্যাপ্রুভ করেছিল। অ্যাপ্রুভ করার পরে আমার মনে আছে যে লিড দিয়েছিল রিপাবলিকানদের পক্ষে, সে হচ্ছে সিনেটর ল্যাংফোর্ড, এবং শেষ পর্যন্ত মানে সেই রিপাবলিকানদের অ্যাপ্রুভালের পরেও সেটাকে কার্যকর করা গেল না। বাইডেন বলেছিল যে সে যদি কংগ্রেস থেকে পাশ হয়ে আমার সে ডেস্কে আসে আমি সেটাকে সাইন করব,
কিন্তু সেখানেই তো এই যে বাধাটা দিল আর কি, ট্রাম্প বাধা দিল। কাজেই যখন রিপাবলিকানরা বলে যে তারা ফর দ্য কন্ট্রোল অফ আপনার বর্ডার, ডেমোক্র্যাটরা মানে ওপেন বর্ডার পলিসি তাদের, এই কথাগুলো ঠিক না। তবে এই ব্যাপারগুলো কিন্তু দেখেন, মিথ্যাটাকে রিপাবলিকানরা যেভাবে প্রতিষ্ঠা করতে পারে, ডেমোক্র্যাটরা, আমি এই কথাটা কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস বলে যাচ্ছি যে তাদের মেসেজিং এ এতই প্রবলেম যে তারা সত্য কথাটাকে এস্টাবলিশ করতে পারে না। হ্যাঁ, এখানে রিপাবলিকান যে মিথ্যা কথা বলছে, এটা সবাই মানে আপনার সেই ডেমোক্র্যাটদের আপনার লোকাল লেভেলের পলিটিশিয়ান থেকে শুরু করে একেবারে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পর্যন্ত সর গলে বলা উচিত, যেটা একেবারে একদম মিথ্যা কথা। আমরা যেটা সত্য কথা সেটা হচ্ছে এই, দেখেন মানে এই যে ওপেন বর্ডার পলিসির কথা বলছে, কিন্তু যে লেজিসলেশনটা পাস হওয়ার কথা ছিল সেটা তো বাইপার্টিজান, সেটার কথা এখন আর শোনেন? কই শুনি না তো। এখানে হচ্ছে প্রবলেম। এখানে মানে আপনার কাছে একটা জিনিস একটু যোগ করতে চাই। রিভিল করতে হবে, এক্সপোজ করতে হবে এবং তাদের সত্যটাকে প্রতিষ্ঠা করতে হবে। সেটা তাদের বারবার এই যে টিভিতে আসা বা আপনার অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন ভাবে তাদের এটা নিশ্চয়ই রাজনৈতিক মাঠের নিয়ম যে নানা ধরনের তথ্য অপতথ্য দিয়ে আসলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা কিংবা পিছিয়ে ঠেলে দেওয়ার একটা রাজনৈতিক বিষয় থাকে সবসময়। কিন্তু এটা তো ঠিক যে হয়তো এই 500,000 মানুষ তারা সরাসরি সিটিজেন হয়ে এইবারে নির্বাচনে ভোট দিতে পারবেন না, কিন্তু তাদের যে আত্মীয়রা রয়েছে, অর্থাৎ তারা যাদের সাথে বৈবাহিক সূত্রে জড়িত, সেই 500,000 মানুষই তাদেরকে বিয়ে করেছেন, সেই 500,000 মানুষ তো বাইডেনের প্রতি সিম্প্যাথি দেখাবে এবং তাদের যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেহেতু উপকৃত হবে, তারা তো নিশ্চয় ভোটের রাজনীতিতে একটা প্রভাব তৈরি করবেন। না, সেটা করবে না কেন? আপনার ডেমোক্রেটিক পার্টি প্রো ইমিগ্রেন্ট, রিপাবলিকান পার্টি অ্যান্টি ইমিগ্রেন্ট। কাজেই যারা ইমিগ্রেন্টস, রিসেন্ট ইমিগ্রেন্টস, যেমন ধরেন আমাদের মতো লোক যারা আমরা 20 বছর, 25 বছর, 30 বছর ইমিগ্রেন্ট হয়েছে, তারা তো যারা ইমিগ্রেন্ট হয়নি বা হবে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক, এবং যে পার্টি তাদের ব্যাপারে তাদের স্বার্থে কথা বলে স্বভাবতই সেই ইমিগ্রেন্টটা তো তাদের পক্ষেই যাবে। কাজে এটা তো জানা কথা যে আপনার ইমিগ্রেন্ট গ্রুপস, শুধু যে মানে এই যে সাউথ আমেরিকান ইমিগ্রেন্ট গ্রুপ তাই না, বিভিন্ন ইমিগ্রেন্ট গ্রুপস, আপনার মাইনরিটি গ্রুপস, এরা ডেমোক্র্যাটদের পক্ষে, কারণ ডেমোক্র্যাট এদের পক্ষে। কাজেই বাইডেনের যে এক্সিকিউটিভ অর্ডারটা করার পিছনে কারণটা তো ইলেকশন সামনে, যাতে সেই ইমিগ্রেন্ট গ্রুপসদের, বিশেষ করে হিসপ্যানিকদের ভোটটা তার দিকে নিতে পারে, সেই জন্যই তো এটা করা। কাজে এই সমস্ত পলিটিক্স তো থাকবে। তার মানে এখানেও বাইডেনের একটা রাজনীতি কাজ করছে ট্রাম্পের বিপরীতে গিয়ে। আমি সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে জানতে চাই, সেটা হলো উইসকনসিনের যে সমাবেশে ট্রাম্প বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বলছিলেন যে বিশ্বকে বাইডেন এই মেসেজটা দিতে চান যে অবৈধ ইমিগ্রেন্টের জন্য আমেরিকা, বাইডেন প্রশাসন একটা লিগ্যালিটি তৈরি করছে। এটি তার দীর্ঘদিনের এই অভিযোগ এবং দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন, এবং একই সময় তিনি এই হুমকিটাও দিয়েছেন যে বাইডেনের এই ঘোষণা, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত যদি হন ট্রাম্প, তাহলে তিনি সেটি রাখবেন না, এক্সিকিউটিভ অর্ডার সেটি পরিবর্তন করার চেষ্টা করবেন। যেটি আমরা হয়তো আপনি আগের আলোচনায় ঢাকার কথা বলছিলেন, যেটি বারাক ওবামার সময় 2012 সালে হয়েছিল। সেখানে এই ঢাকা প্রোগ্রামটিকে কিন্তু প্রেসিডেন্ট যখন ট্রাম্প নির্বাচিত হয়েছেন তিনি পরিবর্তন করার চেষ্টা করেছেন, আদালত পর্যন্ত সেটি গড়িয়েছে। 2020 সালে গিয়ে শেষ পর্যন্ত আদালত এটিকে বৈধতা দিয়েছে। এখন ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আসেন, তাহলে কি তিনি এটি বাতিল করার সক্ষমতা রাখেন? সেটা হয়তো চ্যালেঞ্জ হবে। উনি এটাকে ক্যান্সেল করে দিবেন, দিলে এটাকে কেউ হয়তো বিভিন্ন আদালতে নেবে, আদালত শেষ পর্যন্ত হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। ট্রাম্প আরেকটা কথা ঘোষণা করেছেন, সেটা হচ্ছে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেটা, গতবার তিনি 6টি সম্ভবত দেশের জনগণের যুক্তরাষ্ট্রে আসার ব্যাপারে বিধিনিষেধ কড়াকড়ি আরোপ করার কথা বলেছিলেন মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে। এইবারও ক্ষমতা আসলে তিনি সেটা করবেন বলে অগ্রিম ঘোষণা দিয়ে দিয়েছেন। ফলে তিনি আসলে এটা ডেফিনিট অত্যন্ত কঠোর মানে ইমিগ্রেন্ট বিরোধী নীতি নেবেন। দেশের অভ্যন্তরে যারা ইলিগাল আছে তাদেরকে বৈধতার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন, বিদেশ থেকে আশ্রয় প্রার্থীদের আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন, ডিপোর্ট করা হবে সম্ভবত অনেক বেশি পরিমাণে, এবং মুসলমান
সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে যুক্তরাষ্ট্রে লোক আসার ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করবেন, তো তিনি নিজেই বলেছেন। ফলে বিপুল ব্যাপক পরিবর্তন হবে, এবং এটা এই ধরনের কথাবার্তা তিনি যে বলছেন, আমেরিকার বৃহত্তর জনগোষ্ঠীর ভিতরে 50%-এর বেশি যে মানে নিশ্চয়ই মানে সংখ্যাগরিষ্ঠ অংশ তার ইমিগ্রেশন নীতির ব্যাপারে কড়াকড়ির যে নীতি তিনি ঘোষণা করেছেন এই ব্যাপারে মানে তারা সমর্থন করে। এখন এটার ভিতরে নতুন ইমিগ্রেন্ট যারা, যেটা প্রফেসর মনির মুস্তাফা বললেন, নিউ ইমিগ্রেন্টদের ব্যাপারটা আলাদা। আমরা যারা আছি তৃতীয় বিশ্ব থেকে এসছি বা যে ইত্যাদি, আমরা নিউ ইমিগ্রেন্ট গত কয়েক দশক তাদের একটা ন্যাচারাল সিম্প্যাথি ইমিগ্রেশনের ব্যাপারে। কিন্তু অ্যাগেইন এখানে আই ওয়ান্ট টু ড্র এ লাইন। তৃতীয় বিশ্ব থেকে আসা অনেক ব্যক্তির মধ্যেও হয়তো মাইক্রোস্কোপিক, অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় একেবারেই হয়তো ন্যূনতম, তাদের ভিতরেও কিন্তু রেসিজম আছে। ফলে হিস্পানিকদের ব্যাপারে এবং কৃষ্ণাঙ্গদের ব্যাপারে তৃতীয় বিশ্ব থেকে আগত, যার ভিতরে আমরাও, মানে তাদের মধ্যে হয়তো ধরা যাক হাজারে একজন, কিন্তু আছে এই প্রবলেমটা আছে। তারা নিজেরা এসে পড়েছে। এখন অন্যদের সুযোগ সুবিধা ইত্যাদি দেওয়া বা অন্যদের, এমনকি এই যে দক্ষিণ দিক থেকে বর্ডার দিয়ে যে সমস্ত লোকজন আসছে, আমি যে এই গ্রুপের কথা বললাম, তৃতীয় বিশ্ব, সাউথ এশিয়া ইত্যাদি, তাদের মধ্যে এটার ব্যাপারে আপনি দেখবেন 10 জনের সাথে কথা বলবেন, হয়তো একজন এটার ব্যাপারে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ তাদের মধ্যে অনেকে হয়তো প্রশ্ন সাপেক্ষ সিস্টেমে যুক্তরাষ্ট্রে এসছেন এবং প্রশ্ন সাপেক্ষ সিস্টেমের মাধ্যমে মানে এই দেশের বৈধতা পেয়েছেন। কিন্তু ওয়ান্স আই এম ইনসাইড দি ট্রেন, অন্য জাতি আর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমরা বসতে পারবো না, এই ঠেলাঠেলি, এই মনোভাবটাও আছে। ফলে ওভারঅল ইমিগ্রেন্ট বিরোধী একটা মনোভাব বেশ প্রবল আছে, এবং সেটার সুযোগ ডেফিনেটলি ট্রাম্প বেশি নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ওই 500,000 লোককে, 5 লক্ষ লোককে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়ে মানে একটা ন্যাচারাল সহানুভূতি মানে ইমিগ্রেন্ট কমিউনিটির ভিতরে বাইডেন নেয়ার চেষ্টা করছেন। বাইডেন নিশ্চয় পাবেন, এটা মানে অত্যন্ত স্বাভাবিক বুদ্ধিতে বলা যায়। জি, ডক্টর মনির মুস্তাফা আলী, আপনার কাছে খুব সংক্ষেপে আমি যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে বাইডেন যেটা করেছে, আপনার আগের যে নিয়মটা ছিল সেই নিয়মটা হলো যে আপনি যদি অবৈধভাবে আসেন, তারপরে যদি কোনো আমেরিকানকে বিয়ে করেন, তাহলে আপনাকে সিটিজেন হওয়ার জন্য আপনাকে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আপনি যে দেশ থেকে আসছেন সে দেশে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে হয়তো 8 বছর 10 বছর লেগে যায়। তো দেখেন, এখানে বিয়ে হয়েছে, হয়তো বাচ্চা টাচ্চা হয়েছে, কিন্তু সেই ফ্যামিলি থেকে তাকে সেপারেটেড হতে হচ্ছে প্রায় 8-10 বছর। এটা অমানবিক। এবং বাইডেনের যে এটা আপনার এক্সিকিউটিভ অর্ডারটা, এটা খুবই মানবিক। এটাকে আমাদের ওয়েলকাম জানানো উচিত। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে অ্যান্টি ইমিগ্রেন্ট যে আপনার অ্যাটিটিউডটা, এটা কিন্তু নতুন কিছু না। এটা আপনার সেই, আপনি যদি 100 বছর আগের ইতিহাসে যান, 200 বছর আগের ইতিহাসে যান, বিভিন্ন সময় এই যে একটা নেটিভিস্ট একটা আন্দোলন তৈরি হতো, সেটা সে ডেমোক্রেটিক পার্টি হোক বা রিপাবলিকান পার্টি হোক, এক সময় কিন্তু আপনার ডেমোক্রেটিক পার্টি এগুলো করতো। আমি আপনার কাছে দুটো বিষয় জানতে চাই। একটা হলো যে ট্রাম্প যদি ক্ষমতায় চলে আসেন, তাহলে ইমিগ্রেশন পলিসিতে রাতারাতি তিনি যে একটা আতঙ্ক তৈরি করে রাখছেন, এত হাজার মানুষ, এত মিলিয়ন মানুষকে আমি ডিপোর্ট করব, নানা ধরনের কঠোর কথা বলছেন, তিনি কি আমেরিকান যে পলিসি আছে সেই পলিসিতে এটি করতে পারবেন কিনা? আর দ্বিতীয় যে বিষয়টি খুব সংক্ষেপে জানতে চাই, সেটা হলো ট্রাম্প বারবার অভিযোগ করছেন বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে রাখছেন। অর্থাৎ তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলছেন, তিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে আরো বেশি প্রসারিত করার কথা বলছেন, লেবাননের বিষয়টি আমরা আসবো পরবর্তীতে। এই দুটো বিষয় ট্রাম্প কি আসলে সামাল দিতে পারবেন? ট্রাম্প চেষ্টা করবেন, কারণ সে অ্যান্টি ইমিগ্রেন্ট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সে হয় ওই ইউরোপিয়ান ইমিগ্রেন্টের ব্যাপারে কিছুই করবে না, সে করবে কাদের, এই কিছু এই যে আপনার হিসপ্যানিক ইমিগ্রেন্ট, মুসলিম ইমিগ্রেন্ট, এদেরকে টার্গেট করবে। কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই যে মোহাম্মদুল্লাহ ভাই যেমন বললেন যে অনেক গ্রুপ আছে এসিএলি, তারা তো একটা মামলা ঠুকে দেবে, হ্যাঁ, এবং সে মামলা কোর্টে যাবে এবং কোর্ট থেকে সে ডিসিশন হবে। আমার মনে হয় না যে কোর্ট সেই ট্রাম্পের ওই সমস্ত
এক্সিকিউটিভ অর্ডারের পক্ষে তারা এবং রায় দেবে। এটি শেষ হতে হতে যেটা সে করতে পারবে তার সেটা হয়তো হচ্ছে- 4 বছর শাসন আমলের অনেকটুকু সময় পার হয়ে যাবে। তিনি যে হুমকি হ্যাঁ, দিচ্ছিলেন এটা যে সে করতে এসেই পারবে, প্রথম দিন সেটা থেকে হলো- শুরু করবেন, সেটি হয়তো সম্ভব হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তিনি সামাল দিতে পারবেন? যেটি ট্রাম্পের অভিযোগ, উনি বলছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইউক্রেন এবং ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ, এগুলো কি তিনি বন্ধ করে ফেলতে পারবেন আসলেই? এটা বন্ধ তো করতে পারবে না, বরং সে আমি যেটা মনে করি যে সে হয়তো প্রেসিডেন্ট হলে সে রাশিয়াকে সাপোর্ট দেবে। আর আমেরিকা যদি রাশিয়াকে সাপোর্ট দেয় তাহলে আপনার ইউক্রেনকে নিতে বেশি সময় লাগবে না, কারণ এই ন্যাটোটাই তো একেবারে ডিসইন্টিগ্রেটেড হয়ে যাবে। এটা একটা ভীতির ব্যাপার। যেমন আজকে আমি টিভিতে দেখছিলাম আপনার পুটিনকে নর্থ কোরিয়া যেভাবে ওয়েলকাম দিচ্ছে, মানে রেড কার্পেট ওয়েলকাম দিচ্ছে। আমরা এই বিষয়টা নিয়ে আসবো, তার আগে আমরা অন্য আরেকটা প্রসঙ্গে যেতে চাই। ট্রাম্প এটা দেখছে টিভিতে এবং ট্রাম্প কিন্তু এটাকে করছে, মানে সে অনুশোচনা করছে সে কেন নেই ওই প্রেমে। এই যে তাদের যে পিকচার দুইজনের আপনার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আর ট্রাম্প হয়তো ভাবছে যে হ্যাঁ আমি ওখানে থাকতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ, এই যে একটা জিনিস, এটার আমি ভয় পাই। আপনার যে প্রেজেন্ট ওয়ার্ল্ড অর্ডার, এই ওয়ার্ল্ড অর্ডারটা সে প্রেসিডেন্ট হয়ে আসলে কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। সে হয়তো নেটো থেকে বের হয়ে যাবে, দেখা যাবে তার অ্যালায়েন্স হচ্ছে এই পুটিন, আপনার জি জিনপিং এন্ড এই যে কিং জং উন, এরাই হবে তার অ্যালাই। এটা মানে সারা পৃথিবীর জন্য একটা ভীতিকর একটা আশঙ্কার কথা আপনি করতে গেলে তো মানে খুবই লাগে যে মানে ট্রাম্প আসলে দুনিয়াটাই উল্টে যায়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।